রেকর্ডিং চালিয়ে দিলাম। নিচের কোন আইনের মাধ্যমে আমাদের কলকাতার কোর্ট তৈরি হয়েছিল? সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। চলো সবাই আনসার করো। আচ্ছা, এখানে মোটামুটি বেশিরভাগ আনসার অপশন এ এসছে, তাই তো? আমি ইন্ডিভিজুয়াল নাম বলছি না। দেখো এখানে কারেক্ট আনসার যদি আমাকে বলো, কারেক্ট আনসার উইল বি রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়। ঠিক আছে। আর এই সুপ্রিম কোর্টের সাথে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কিন্তু কোনো সম্পর্ক নেই। যদি জিজ্ঞেস করে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেটা কবে তৈরি হচ্ছে, এটা যদি আসে তখন কিন্তু তোমাদের আনসার হবে 1950 সালের 28 জানুয়ারি। এটা মাথায় রাখবে। দ্বিতীয়ত হলো, তোমাকে যদি বলে এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হলো কবে, আনসার হবে 1774, 1774। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো এই যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, তার প্রথম প্রধান বিচারপতির নামটাও পরীক্ষায় আসে, এলিজা ইনফে। এই তিনটে ইনফরমেশন আমরা মাথায় রাখবো। বর্তমানে এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা নেই। আর এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার জুরিসডিকশন কোথায় কোথায় ছিল? বেঙ্গল, বিহার এবং ওড়িশা। তার জুরিসডিকশন এইটুকুনি জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। বুঝতে পারছো? মানে এটা কিন্তু কখনোই ভারতের সুপ্রিম কোর্টের সাথে এর কোনো সম্পর্কই নেই। তাহলে কারেক্ট আনসার হলো অপশন এ, রেগুলেটিং অ্যাক্ট 1773। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দ্য অ্যাক্ট অফ 1909 ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, 1909 সালের আইনের সাথে যুক্ত ছিল পৃথক নির্বাচক মন্ডলীর প্রবর্তন, বিকেন্দ্রীকরণ, দ্বৈততন্ত্র নাকি আইন পরিষদ? চলো সবাই উত্তর দাও।
আচ্ছা, এইখানে দেখো মোটামুটি তোমরা সবাই এ বলছো, ডুয়েটটা এ বলছো। দেখো, এই যে আইনটা, এই আইনটার অরিজিনাল একটা নাম আছে, অ্যাক্ট অফ 1909, ঠিক আছে। এটাকে আমরা বলি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এখানে যেটা করা হয়েছিল, এটা অবভিয়াসলি যার তত্ত্বাবধানে হয়েছিল তার নাম হলো লর্ড মিন্টো, তৎকালীন ভারতের ভাইসরয়। তিনি যেটা করতে চেয়েছিলেন, ধরো এই একটা এরিয়া, সেখানে ধরো মুসলিম থাকে 90%, হিন্দু থাকে 10%, ওই এরিয়াটায় ধরো। এবার বলা হলো এইখানে যারা নির্বাচিত হবে, যারা ভোটে দাঁড়াবে, তারা সবাই মুসলিম হবে, আর যারা নির্বাচিত করবে তারাও শুধু মুসলিম হবে। এইখানে কিন্তু একটা সমস্যা আছে, মানে শুধু মুসলিমরাই নির্বাচিত করবে, তাও শুধু মুসলমানদের, তাহলে এই যে 10% হিন্দু, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারছে না। আচ্ছা, তোমরা ধরো বর্তমানে বর্তমানে ধরো এই একটা বিধানসভা, ধরো এটা একটা বিধানসভা, এখানেও এমন হতে পারে যে মুসলিম 90%, হিন্দু 10%, বা ধরো এরকম একটা বিধানসভা যেখানে উল্টো, হিন্দু 90%, মুসলমান 10%। কিন্তু বর্তমানে কি, যখন ভোট হয় তখন এরা দুজনেই ভোট দেয়। আবার এই অঞ্চলটা যেখানে হিন্দু বেশি মুসলমান কম, সেখানেও দুজনে ভোট দেয়। অর্থাৎ ধর্মের ভিত্তিতে বর্তমানে নির্বাচক মন্ডলী বা ভোটারদের মধ্যে কোনো ভাগাভাগি করা হয় না। এখন হতেই পারে তুমি এমন একটা একটা অঞ্চলে থাকো, তুমি হিন্দু কিন্তু অঞ্চলটা মুসলমানে অধ্যুষিত, সেখানেও তুমি ভোট দেবে হিন্দু হয়ে। আবার ধরো তুমি একজন মুসলমান, তুমি একটা হিন্দু অধ্যুষিত অঞ্চলে থাকো, সেখানেও তুমি ভোট দেবে হিন্দু হয়ে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভোটাভুটি, মানে ভোটারদের মধ্যে কোনো ভাগ করা হয়নি। কারণ আমাদের আর্টিকেল 325-এ বলা আছে, নির্বাচক মন্ডলীকে তুমি রিলিজিয়ান বা কাস্টের মাধ্যমে ভাগ করতে পারবে না। আর্টিকেল 326-এ বলা আছে, যদি তোমার বয়স 18 বছরের বেশি হয়, তাহলে ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টে যদি তোমার নাম তোলো, তাহলে তুমি ভোট দিতে পারবে। তোমার ধর্ম, বর্ণ, জাত এসব কিছু ম্যাটার করে না। তখন যেটা করা হয়েছিল, ধর্মের ভিত্তিতে নির্বাচক মন্ডলী বা যারা ইলেকটরেট, যারা ভোটার, তাদের মধ্যে একটা সেপারেশন করা হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা বুঝতে পারলে জিনিসটা কি, এবং এটা কতটা ভয়াবহ জিনিস সেটা বুঝতে পারছো। ধর্মের নিরিখে কিছু লোক ভোট দেবে, কিছু লোক ভোট দেবে না, এখন কিন্তু সেটা হয় না। ফর এক্সাম্পল, তুমি যদি মুর্শিদাবাদে অনেক বিধানসভা আছে যেখানে 98% মুসলমান, 2% হিন্দু। আবার ভারতবর্ষে এমন অনেক বিধানসভা আছে যেখানে উল্টোটা, তাতে কিছু যায় আসে না। তোমার বয়স 18 বছর, তুমি ভোট দেবে। এবার তোমার ধর্ম কি, তোমার বর্ণ কি, তোমার জাত কি, তোমার লিঙ্গ কি, তাতে কি যায় আসে। কিছুদিন পরে তো তোমরা জানো 33% সিট মেয়েদের জন্য রিজার্ভ করা হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। তোমরা এটাও খুব ভালো করে জানো, যে সিটগুলো মেয়েদের জন্য রিজার্ভ করা হয়েছে সেই সিটে শুধু মেয়েরা ভোটে দাঁড়াবে। আচ্ছা, তার মানে কি সেখানে কোনো ছেলে ভোট দেবে না? কেন দেবে না? আজকে যদি এমন হয় যে হাওড়া লোকসভাটা মেয়েদের জন্য রিজার্ভ করে দেওয়া হলো, সেখানে তো সবাই ভোট দেয়। আচ্ছা, আমি যদি বলি ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম লোকসভাটা শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভ করা, সেখানে জেনারেলরা ভোট দেয় না, সেখানে শিডিউল কাস্টরা, ওবিসিরা ভোট দেয় না, সবাই তো ভোট দেয়। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে যিনি এমপি হবেন তিনি একজন এসটি হবেন, বা রানাঘাট থেকে যিনি এমপি হবেন তিনি একজন এসসি হবেন, রানাঘাট এসসি, পূর্ব বর্ধমান এসসি, আলিপুরদুয়ার এসসি। তার মানে এই সিটগুলো রিজার্ভ করা আছে এসসিদের জন্য, কিন্তু যখন ভোটার ইলেক্টরেট হবে সবাই ভোট দেবে, সেখানে এসসি, জেনারেল, শিডিউল ট্রাইব সবাই ভোট দেবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? রিজার্ভেশন আর সেপারেট ইলেক্টরেট কিন্তু সেম নয়। সবাই আমাকে একটু কনফার্মেশন দাও। কোশ্চেন আমরা কিন্তু এখানে মেনলি আজকে যেটা করছি, ডিসকাস করছি। এটা কিন্তু আমরা মানে একদম যে কোশ্চেন আনসার করছি, কোশ্চেন আনসার সেইভাবে না, এইভাবে পড়াশোনা হয় না। সেটা তোমরা এমসিকিউ বই থেকেও করতে পারো। এখানে আমরা মেনলি কিছু কোশ্চেন দেখে সেগুলো নিয়ে একটা বেসিক ডিসকাশন আলোচনা করছি। চলো নেক্সট প্রশ্নে চলে যাও। ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম বাই। ভারতীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল প্রথমবার কোন আইনের দ্বারা? বলো।
এখানে কিন্তু অনেক রকম মিক্সচার অ্যান্সার আসছে, সি ডি সব মিলেই উত্তর আসছে। আচ্ছা, এইখানে দেখো বলেছে ভারতের আইনসভা, মানে এখানে আমি বলবো কেন্দ্রীয় আইনসভার কথা। মানে সেন্ট্রাল লেজিসলেচার, বা এটাকে আমরা বলতে পারি ইউনিয়ন লেজিসলেচার। এটা এটা প্রথম বাইকামেরাল বা দ্বিকক্ষ হচ্ছে 1919-এর আইনের মাধ্যমে, অপশন সি। যেখানে কেন্দ্রীয় আইনসভাকে দুটো ভাগে আমরা ভাগ করছি, একটা হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা নিম্নকক্ষ, লোয়ার হাউস। আর একটা হলো কাউন্সিল অফ দ্য স্টেটস, এটা হলো উচ্চকক্ষ। এখন তুমি যদি দেখো, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে এইটার নাম হয়ে গেছে হাউস অফ দ্য পিপল, অরিজিনাল নাম। হিন্দিতে বাংলায় এটাকে আমরা লোকসভা বলি। এটার নাম কিন্তু এখনো কাউন্সিল অফ দ্য স্টেটই আছে, রাজ্যসভা হিন্দি নাম হয়ে গেছে। তাহলে প্রথম আইনসভাকে যদি বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট করা হলো কোন আইনের মাধ্যমে, আনসার হবে 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন 1919। আর যদি জিজ্ঞেস করা হয় যে স্টেট লেজিসলেচার, রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে, সেটা কোন আইনের মাধ্যমে, তাহলে তোমরা আনসার দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে রাজ্যের আইনসভা প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট করা হচ্ছে। তোমরা আমাকে বলো বর্তমানে কতগুলো রাজ্য আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এবং কি কি? ছটা, কি কি বলো? হুম, শোন, এইভাবে মনে রাখবি, পাশাপাশি রাজ্য, এইভাবে মনে রাখবি, মনে রাখার টেকনিকটা দেখে নে। মহারাষ্ট্র, কর্ণাটক পাশাপাশি, ইউপি, বিহার পাশাপাশি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ পাশাপাশি। দেখ, হলো? মনে রাখার টেকনিকটা কেমন বল? পাশাপাশি রাজ্য, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পাশাপাশি রাজ্য ছটা। এই ছটা রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। লোয়ার হাউসকে আমরা বলি বিধানসভা, আপার হাউসকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর আপার হাউসকে আমরা বলি বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই।
Which one of the following act lead to the separation of Burma from India? নিম্নলিখিত কোন আইনের দ্বারা ভারত থেকে বার্মাকে আলাদা করা হয়েছিল? অনেকগুলো আনসার এসছে, বাকিটা বলো। দেখো, বার্মাকে আমরা আলাদা করেছি কত সালে, এটা একটা প্রশ্ন। 1937 সালে। কোন আইনের মাধ্যমে আমরা করেছি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তাহলে কারেক্ট আনসার আমরা করব অপশন সি। মাথায় রাখবে। আর রিজার্ভ ব্যাংক কবে তৈরি হয়েছে? 1935 সালের 1 এপ্রিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এও রিজার্ভ ব্যাংকের রেকমেন্ডেশন ছিল, কিন্তু আরবিআই তৈরি হয়েছে যে আইনের মাধ্যমে, সেটা হলো আরবিআই অ্যাক্ট 1934 এর মাধ্যমে। দুটোই পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? যেটা জয়ন্ত বলছিস, তুই বলছিস আরবিআই কে ন্যাশনালাইজ করা হয়েছে কবে? আরবিআই কে জাতীয়করণ করা হয়েছে 1949 সালের 1 jan। দুটো সেম নয়। সিডি দেশমুখ প্রথম আরবিআই এর ভারতীয় গভর্নর। আর প্রথম গভর্নরের নাম কি আরবিআই এর? ফার্স্ট গভর্নর অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ প্রথম গভর্নর, জেমস টেলর সেকেন্ড গভর্নর, সিডি দেশমুখ থার্ড গভর্নর। এবং সিডি দেশমুখ হলো প্রথম ভারতীয় গভর্নর। চলো, জেমস টেলর। ঠিক আছে, তোমাদের ইকোনমি ক্লাস হচ্ছে তো ইদ্দিস? কেন এই অবস্থা কেন? হঠাৎ করে এটা হলো কেন? কি হয়েছে ইদ্দিস, কি বলছো? আচ্ছা আচ্ছা। হুম হুম হুম, সে তো বটেই, সে তো বটে। কেন জিওগ্রাফি? জিওগ্রাফি ভালো হয়। জিওগ্রাফি হয় না? মমিতা ম্যাম নিচ্ছে না? ম্যামটা আবার কি রে? হয় পিএইচডি। ম্যাম ভালো। আচ্ছা, বাকি অঙ্ক টঙ্ক তো হচ্ছে ঠিক মতো নাকি? সেগুলো তো কোনো অসুবিধা নেই, অঙ্ক ইংরেজি তো হচ্ছে। ঠিক আছে, না না, এটা একটু ভালো করে সবাই পড়াশোনা করো। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, সিজিএল এর ফর্ম ফিল আপ সবার কমপ্লিট তো? যদি এখনো না হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, দয়া করে তাড়াতাড়ি করো, কারণ ওখানে প্রচুর সার্ভার ইস্যু হচ্ছে। চলো নেক্সট প্রশ্নে চলো। হু চেয়ার দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের প্রথম সভার সভাপতিত্ব কে করেন?
ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর ভীমরাও আম্বেদকর, সচিদানন্দ সিনহা, মৌলানা আবুল কালাম আজাদ। চলো উত্তর দাও সবাই। বলো বলো। আমি জানি না, ওটা কি কিছু ক্যালেন্ডার দিয়ে দিয়েছে বোধহয়, কিছু ক্যালেন্ডার দেওয়া আছে না? ক্যালেন্ডারে না না, পিএসসি নয় ওটা, ও এসএসসি কথা জিজ্ঞেস করছে। আমি না ঠিক জানি না, ক্যালেন্ডারটা একটু চেক করে নিও তো সাগরী। তুমি একবার ওই এসএসসি ক্যালেন্ডার দিকে সার্চ করবে, পেয়ে যাবে। একটু দেখে নিও, ওখানে মোটামুটি একটা আনুমানিক ডেট পেয়ে যাবে। এক্সাক্ট ডেটটা না পড়ে একটা আনুমানিক পাবে আর কি। তাহলে মোটামুটি তুমি ধরে চলো পুজোর আগেই মোটামুটি হয়ে যাবে তোমার। এবার এক্স্যাক্টলি কবে হলো সেটা তো তুমি পাবে না, সেটা তোমার অ্যাডমিট হলে জানতে পারবে। তবে খুব সময় কিন্তু কম। হ্যাঁ, কারণ দেখো সেপ্টেম্বর মাসে তোমাদের তো অনেকে মিসেলিয়াসও আছে, অনেকে মিসেলিয়াসও দেবে তোমাদের মধ্যে। বাংলাদেশের বিষয় নিয়ে আর কিছু বলার নেই, বাংলাদেশে একটাই ঘটনা হয়েছে, ওখানে কোটা সিস্টেম মারাত্মক বেড়ে গেছে। ওখানে এখন জেনারেলের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, সমস্ত ভ্যাকেন্সি কোটায় ঢুকে গেছে। প্লাস ওখানে একটা আমাদের যেমন এসসি এসটি ওবিসি আছে, ওখানে একটা মেন কোটা আছে হলো যারা মুক্তিযুদ্ধে সেনাবাহিনী ছিল তাদের আত্মীয়। এখন হাসিনার সরকার, হাসিনার বাবা মুক্তিযোদ্ধা ছিল তোরা জানিস, ওই আমাদের মুজিবুর রহমান। তো মুক্তিযুদ্ধে যারা মারা গেছে তাদের ফ্যামিলিতে ওখানে একটা কোটা পাওয়া যায়। এই করতে গিয়ে সাধারণ মানুষের ওখানে যা তো অবস্থা, লোকজনের কোনো ভ্যাকেন্সি নেই, সব কোটায় ঢুকে গেছে, বোধহয় 60-70% ওখানে কোটা। সেটা নিয়ে বাংলাদেশের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে লিড করছে। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, যেখানে যেখানে বড় বড় জায়গা আছে তোর মানে বাংলাদেশে, ফরিদপুর, ময়মনসিংহ, সব জায়গাতেই মারাত্মক আন্দোলন চলছে। এটা তো ঠিকই না, ওটা মানে আমাদের দেশেই কোটা এত, আর ওখানে আরো বেশি ভয়ানক। আমাদের ওখানে যেমন, এখানে যেমন এসসি এসটি ওবিসি আছে, অ্যাকচুয়ালি হাসিনা সরকারেরও পুরোপুরি দোষ নেই, হাসিনা সরকার কোটাটা কমিয়ে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আবার, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আবার ভার্ডিক্ট দিয়েছে যে না, কোটা কমানো যাবে না, যা কোটা আছে তাই থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? সেটা নিয়ে এখন মারাত্মক আন্দোলন চলছে, খুব বাজে অবস্থা। হ্যাঁ, সরকারের দিকে করছে আন্দোলনটা, তো আর কোর্টের এগেনস্ট হবে না, কিন্তু সরকার প্রথমে চেষ্টা করেছিল যে কোটাটাকে কমিয়ে দিতে, কিন্তু ব্যাপারটা হলো, হ্যাঁ সেটাকে আবার রিসেন্টলি বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওটা অসাংবিধানিক। আগে যা কোটা কমানো হয়েছে সেই কোটাটাকে আবার ফিরিয়ে এনে বাকিদের যারা কোটায় চাকরি পায়নি তাদেরকে চাকরি দিতে হবে, এই খুব অন্যায়, কিছু বলার নেই। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, বাংলাদেশে খুব খারাপ অবস্থা। মানে আমি খুব একটা বাংলাদেশকে সাপোর্ট করি না, বাট এই ব্যাপারে আমি সাপোর্ট করি। না না, ব্যাপারটা হলো এখন আন্দোলন হচ্ছে, অত্যাচার চলছে, পুলিশের থানা জ্বালিয়ে দিচ্ছে, পুলিশকে ধরে পেটাচ্ছে, তো পুলিশও রিটালিয়েট করছে, পুলিশও অ্যাটাক করছে। যেমন হয় একটা এত বড় আন্দোলন, আমাদের এখানে তোরা নবান্ন অভিযান দেখলিস একদিন দুদিন, ওখানে এখন টানা 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে। বিশাল মানে আন্দোলন, মানে মারাত্মক, অন্তত কয়েক লক্ষ ছেলে, 10-12 লক্ষ ছেলে মেয়ে রাস্তায়, ছেলে ইনফ্যাক্ট মেয়ে, শুধু ছেলে বলবো না, মেয়ে, তারা পুরো রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। আর আমার মনে হয় বাংলাদেশের থেকে, মানে বাংলাদেশের কাছে অনেক জিনিস আমাদের খারাপ, কিন্তু বাংলাদেশের ওদের ছেলেমেয়েদের যে আন্দোলন, সেটা আমি আগে ভাষা আন্দোলনও দেখেছি, এরকম আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য কেউ করতে পারবে না, যে যাই বলুক। এইটা এটা একটা পজিটিভ, যেটা পজিটিভ সেটা পজিটিভ ভাবে বলতে হবে। কারণ যেটা হয়েছে বাংলাদেশে সেটা খারাপ, মানে একজন জেনারেল ক্যান্ডিডেটের পক্ষে চাকরি পাওয়াটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ওখানে। আমাদের ইন্ডিয়াতেও যে খুব ভালো জায়গা আমরা আছি তা নয়, বাট স্টিল ইন্ডিয়ার থেকে আরো অবস্থা খারাপ ওখানে। আচ্ছা, ওটাই তো বলছি, মানে ওখানে আহ, সব কোটা কিছুটা সাধারণ পড়ে আছে, ওটাকে কমানোর জন্য এত লড়াই। গণপরিষদের প্রথম মিটিং, গণপরিষদ তৈরি হয়েছে কবে? গণপরিষদ তৈরি হয়েছে ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশনে। এই ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে 1941 সালে। গণপরিষদের ফার্স্ট মিটিং যদি বলো, গণপরিষদ তৈরি হয়েছে কবে? 6 ডিসেম্বর 1946, এস্টাবলিশড। গণপরিষদের ফার্স্ট মিটিং হলো 9 ডিসেম্বর 1946। দেব, আনমিউট কর।
এই মিউট কর। 9 ডিসেম্বর 1946 এই পার্টিকুলার দিনে গণপরিষদের কে সভাপতি হবে সেটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম, তাই গণপরিষদের সভাপতি করে দেওয়া হয়েছিল ফার্স্ট মিটিং এ ডক্টর সচিদানন্দ সিনহাকে। কারণ কে সভাপতি হবে সেটা আমরা ঠিক করতে পারিনি বলে ডক্টর সিনহাকে আমরা প্রথম মিটিং এ সভাপতি করে দিই। তাহলে কারেক্ট অ্যান্সার হলো অপশন সি। পরে সেকেন্ড মিটিং যখন হচ্ছে 11 ডিসেম্বর 1946, তখন আমরা প্রেসিডেন্ট করি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, এবং তিনি গণপরিষদের শেষ দিন অর্থাৎ 26 নভেম্বর 1949 অব্দি গণপরিষদের প্রেসিডেন্ট ছিলেন। আর একটা ইনফরমেশন মাথায় রাখবে যে এই সচিদানন্দ সিনহা তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়স্ক, এবং তাই জন্যই কিন্তু তাকে করা হয়েছিল অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ প্র্যাকটিস, মানে ফ্রান্সে এরকম হয় যার বয়স বেশি তাকে প্রেসিডেন্ট করে দেওয়া হয় টেম্পোরারি। কারণ যদি আমি ঠিক করতে না পারি যে কে হবে প্রেসিডেন্ট, তখন টেম্পোরারি করে দেওয়া হয়। এবং কংগ্রেসের সেই সময় প্রেসিডেন্ট ছিলেন জেবি কৃপালিনী, যিনি সচিদানন্দ সিনহার নামটা প্রস্তাবিত করেন। ঠিক আছে, তাহলে অপশন সি কারেক্ট আনসার। প্রথম সভায় সভাপতিত্ব করছেন সচিদানন্দ সিনহা, তারপর থেকে রাজেন্দ্র প্রসাদ, একদম শেষ দিন অব্দি। লাস্ট অধিবেশন কেন? এখন তো জাতীয় কংগ্রেস আছে, মানে জাতীয় কংগ্রেস তো এখন পার্টিটা চলছে, তা লাস্ট অধিবেশন কেন হবে? মানে বন্ধ হয়ে যায়নি তো, জাতীয় কংগ্রেসে তো প্রতি বছরই অধিবেশন হয়। জাতীয় কংগ্রেস তো এখন অ্যাক্টিভ পার্টি, ওটা তো বন্ধ হয়ে যায়নি, লাস্ট অধিবেশন কি করে হবে? বন্ধ হয়ে গেলে লাস্ট অধিবেশন বলতে পারবি। তুই জিজ্ঞেস করতে পারিস যে স্বাধীনতার আগে লাস্ট অধিবেশন কোনটা, এটা এটা জিজ্ঞেস করছিস সম্ভবত, আমার মনে হয়, তাই তো? স্বাধীনতার আগে শেষ যেটা অধিবেশন হয়েছিল 1946-এ, আর ওখানে প্রেসিডেন্ট ছিল জেবি কৃপালিনী। ইনফ্যাক্ট 47 সালে 15ই আগস্ট যখন আলটিমেট আমাদের দেশ স্বাধীন হচ্ছে, সেই সময়ও কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট জেবি কৃপালিনী। তারপরে স্বাধীনতার পরে প্রথম যে সেশনটা হলো সেখানে পত্তবী সীতারামাইয়া প্রেসিডেন্ট হয়েছিল। তুই ওটাই প্রশ্ন করছিস, কারণ কংগ্রেসের আর লাস্ট সেশন তো হবে না, কারণ কংগ্রেস তো এখনো চলছে। ঠিক আছে, ওটাই মিন করতে চেয়েছিলাম, বুঝতে পেরেছি, মানে তো কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। চলো নেক্সট। কি কর, কোনটা কোন মাস, কোনটা কোন মাস বল। ও, এইটা এইটা এটা বলছিস তো ফার্স্ট মিটিং? ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর। ডিসেম্বরটা ডি সেটা লিখতে ভুলে গেছি, ওটা সাগরই বলছি। ডিসেম্বর মাসের 9 তারিখ 1946 সালে গণপরিষদে প্রথম মিটিং হয়েছিল। 6 তারিখ তৈরি হয়েছিল, 9 তারিখ মিটিং হয়েছিল ফার্স্ট মিটিং, আর সেকেন্ড মিটিং 11 ডিসেম্বর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। হু অফ দ্য ফলোয়িং প্রেজেন্টেড অবজেক্টিভ রেজলিউশন, উদ্দেশ্য প্রস্তাব কে উত্থাপন করেন? দাঁড়া, তো বাকিটা উত্তর দিক, শুধু তুই কি একা ক্লাস করছিস? এরকম করলে হয়? সবার কথা তো ভাবতে হবে। এখানে তুই তো পুরনো অনেক, কিন্তু ব্যাপারটা হলো অনেক নতুন ছেলে মেয়ে আছে, তাই না? এরকম ভাবে করলে হয়? আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন যদি আমরা বলি, অবজেক্টিভ রেজলিউশন কবে নিয়ে আসা হয়েছিল, এটা একটা প্রশ্ন।
13th of December 1946। এবার এই রেজলিউশনে কি বলা ছিল, যে মানুষের যে না পাওয়া লিবার্টি, যেটা আমরা ব্রিটিশ আমলে পাইনি সেটা দিতে হবে, ইকুয়ালিটি যেটা আমরা ব্রিটিশ আমলে পাইনি সেটা ফেরত দিতে হবে, জাস্টিস যেটা ব্রিটিশ আমলে আমরা পাইনি ফেরত দিতে হবে। লিবার্টি মানে কি? ব্যক্তি স্বাধীনতা। আমাদের ব্রিটিশ আমলে কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। আমরা একটা গান গাইবো, সেখানে ওদেরকে অনুমতি নিতে হতো। ওরা আমাদের নাটক তৈরির ওপরে ব্যান করে দিয়েছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এনেছিল নর্থ ব্রুক। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এনেছিল লিটন। তোমাদের সবাই জানা আছে। কোনো লিবার্টি ছিল না, কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, কোনো ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আমাদের তেমন ভাবে ছিল না। ইকুয়ালিটি তো সমাজে কোনো ইকুয়ালিটি বলে কিছু ছিলই না। ইকুয়ালিটি ছিল না কেন? এটা এই বলতে বোঝানো হয়েছে যে তখন যেটা ছিল, যে ধরো একই পদে কাজ করছে একজন ব্রিটিশ অনেক বেশি সুযোগ সুবিধে পেত একজন ভারতীয়দের থেকে। ইকুয়ালিটি কেউ ছিল না, জাস্টিস তো ছিলই না। সেগুলোকে দেয়া হবে কনস্টিটিউশনের মাধ্যমে। সেমন একটা প্রস্তাব ছিল, উদ্দেশ্য প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন, যেটা আনা হয়, মুভ করানো হয় 13 ডিসেম্বর 1946 করেছিল নেহেরু, জওহরলাল নেহেরু। এবার সংবিধানের মাধ্যমে আমরা মানুষকে এগুলো দেব, সেটা বলা হলো। এবার একটা প্রস্তাব যখন তুমি দেবে, একটা প্রপোজাল যখন তুমি দেবে, তখন বাকিরা সেই প্রপোজালটা মানছে কি মানছে না সেটা দেখতে হবে। বাকিরা সেটা অ্যাকসেপ্ট করছে কি অ্যাকসেপ্ট করছে না। তো ন্যাচারালি এই প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে 22 জানুয়ারি 1947। 22 জানুয়ারি এটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে, অর্থাৎ এটা পাস হয়ে যাচ্ছে সর্বসম্মতভাবে। সবাই এটাকে সাপোর্ট করছে, যেটাকে তোমরা ইংরেজিতে বলো ইউনানিমাসলি। এটা কিন্তু পাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে তিনটে প্রশ্ন মাথায় রাখবে, বেসিক্যালি চারটে। অবজেক্টিভ রেজলিউশন কবে মুভ হয়েছিল, আনা হয়েছিল কবে, কে এনেছিল, কবে পাস হয়েছিল, আর এর উদ্দেশ্য কি ছিল। পরে আমরা দেখবো এই যে শব্দগুলো লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, এগুলো কিন্তু আমরা আমাদের কনস্টিটিউশনের প্রিএমবেলের ভেতর দেখতে পাবো। শুধু তাই নয়, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি তোমরা দেখবে সেখানে কিন্তু জাস্টিস দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানুষকে লিবার্টি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর্টিকেল 19 কি বলছে? রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, মানুষকে লিবার্টি দেওয়ার কথা বলা হচ্ছে। আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, কিসের কথা বলছি? ইকুয়ালিটি। আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ধর্মের এই জাতের নিরিখে মানুষে ভেদাভেদ করতে পারবে না। তো এগুলো সবই কিন্তু আমাদের সেই কনসেপ্ট যেগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি ভেতর দেখতে পাই। ফ্রান্স থেকে বড় করা হয়েছে লিবার্টি, ইকুয়ালিটি, কিন্তু জাস্টিস বড় করা হয়েছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন থেকে, সেটাও বলতে হবে। চলো নেক্সট প্রশ্ন। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা সোজা প্রশ্ন, সবাই পারবে, বলো। ঠিক আছে, সবাই বলে দিক, বলে দিচ্ছি। সবাই আগে উত্তরটা দিক, তারপর বলে দিচ্ছি। বি আর আম্বেদকরের ফুল ফর্ম। বল। আগেরটার আনসার ছিল অপশন বি, জওহরলাল নেহেরু। ভীমরাও রামজি আম্বেদকর। তোমাদের দেবের প্রশ্ন। আচ্ছা, খসড়া কমিটির চেয়ারম্যান, খসড়া কমিটি কে? খসড়া কমিটি হলো সেই কমিটি যারা সংবিধানের ড্রাফটিংটা বানায়। এবার দেখ, ড্রাফটিং মানে কি? ড্রাফটিং মানে হলো পুরো সংবিধানটা ওরা যেটা তৈরি করছে। এবার এই সংবিধানটাই কি ফাইনাল কনস্টিটিউশন? না, এটা প্রথমে ছিল ইনিশিয়াল ড্রাফট, প্রাথমিক খসড়া। এটা প্রথমে ছিল প্রাথমিক খসড়া। তারপর এখানে অনেক পয়েন্ট অ্যাড করা হয়, অনেক পয়েন্ট এখান থেকে রিজেক্ট করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, করে যেটা ফাইনালি তৈরি হয় সেটা হলো ফাইনাল ড্রাফট, চূড়ান্ত খসড়া। আর ড্রাফটিং কমিটি তৈরি, মানে ড্রাফটিং কমিটি খসড়াটা তৈরি করে
আর এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হলো এই ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়েছিল? তোমরা উত্তর দাও। ড্রাফটিং কমিটির এস্টাবলিশমেন্ট ডেট বলো, দিনটা আমাকে বলো। ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল কবে? এখনো পর্যন্ত একটাও আনসার আসেনি। হুম, বিদিশা কারেক্ট আনসার দিয়েছে। 29th of August 1947। ঠিক আছে, শুভদীপ বলেছো, দীপক বলেছো। চলো নেক্সট আমরা চলে যাই 8 নম্বর প্রশ্ন। হোয়েন ডিড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ? জাতীয় পতাকা গণপরিষদ কবে গ্রহণ করে? সত্যজিৎ ঠিক আছে, হ্যাঁ। এটা তো সোজা ছিল, আমি সেটা অনেকেই পারবে। কারেক্ট আনসার হবে 22 জুলাই 1947। আচ্ছা আমাকে বলো তো, জাতীয় পতাকা আমাদের যেটা আছে, এই জাতীয় পতাকার ক্ষেত্রে আমি যদি বলি, এটা ডিজাইনার কে, এটা ডিজাইন কে করেছে? কি হবে রে? পিঙ্গালি ভেঙ্কাইয়া? ঠিক আছে, চলো, ভেরি গুড। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। চলো, এবার এটা বোঝাতে হবে।
দেখো, প্রথমে এখানে বলেছে অ্যাডপ্টেড। এই যে আমি তোমাদের বলেছিলাম যে ইনিশিয়াল ড্রাফট, এটা কে বানায়? ড্রাফটিং কমিটি। তারপর সেখানে অনেক অ্যামেন্ডমেন্ট হয়, অনেক চেঞ্জ হয়, সেটা হয় ড্রাফট, যেটা ফাইনাল। তারপর এটাতে সিগনেচার করে কে? রাজেন্দ্র প্রসাদ, প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। এটা সিগনেচার করার পর কনস্টিটিউশন যেটা আছে সেটা এনাক্ট হচ্ছে। কারণ এনাক্ট হওয়া মানে হলো আইন হচ্ছে আর কি। আইন তত মানে একটা যখন বিল, যেমন একটা আইন পাস করার পর, মানে একটা বিল যখন ধর পার্লামেন্টে বা রাজ্যের আইনসভায় পাস হওয়ার পর সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাজ্যের ক্ষেত্রে গভর্নর সই করে, তখন সেটাকে আমরা বলি আইনটা তৈরি হয়েছে। এটাকে বলা হয় এনাক্টমেন্ট। এনাক্ট হচ্ছে এবং এনাক্ট হওয়ার পর অ্যাডপ্ট হচ্ছে। তার মানে যদি আমাকে জিজ্ঞেস করে কনস্টিটিউশন এনাক্ট কবে হয়েছে বা কনস্টিটিউশন গৃহীত বা অ্যাডপ্ট কবে হয়েছে, এনাক্ট মানে হলো আইনীকরণ কবে হয়েছে বাংলায়, আর অ্যাডপ্ট মানে হলো গৃহীত কবে হয়েছে, দুটোর ক্ষেত্রে আমরা আনসার দেব 26শে নভেম্বর 1949। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা আইন শুধুমাত্র তৈরি করলে হয় না, সেই আইনটাকে এনফোর্স করতে হয়, সেই আইনটাকে লাগু করতে হয়। ন্যাচারালি লাগু করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা এনফোর্স বলতে পারো, বা কেম ইনটু ফোর্স সেটাও আসতে পারে। লাগু কবে হয়েছে বলতে পারে। দুটোর ক্ষেত্রে আনসার হবে 26 Jan 1950। 26শে জানুয়ারি লাহোর সেশনের 1 বছর পূর্তিতে কংগ্রেস সেটাকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে, যদিও সেই স্বাধীনতা দিবসটা ফাইনাল ছিল না, কিন্তু একটা বলতে পারো আনঅফিসিয়াল ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে কিন্তু অবজার্ভ করেছিল, এবং সেটা কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে। হুম। প্রায় বলতে পারো 1930 থেকে 1947 অব্দি, 17 বছর। 1947 সালে যখন 15ই আগস্ট হয়ে যাচ্ছে, তখন আলটিমেট আমরা তখন মনে করলাম যে তাহলে আমাদের যে 26শে জানুয়ারির দিনটা, এই দিনটাকে যদি আমাদেরকে স্মরণীয় করে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে কনস্টিটিউশনটা সেদিন লাগু করাই বেটার। আর অফিসিয়ালি 26 জানুয়ারি 1950 আমাদের দেশ রিপাবলিক হলো, সভারিন হলো, ডেমোক্রেটিক হলো। হ্যাঁ, পূর্ণ স্বরাজ অফিসিয়ালি হলো, কারণ সভারিন মানেই পূর্ণ স্বরাজ, যেখানে বাইরের কোনো দেশ আমাদের দেশের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। তো আলটিমেট ওই জন্য রিপাবলিক ডে বলো, গণতন্ত্র দিবস বলো, প্রজাতন্ত্র দিবস বলো, সবগুলোই আমরা 26 জানুয়ারি বলে থাকি। সেই দিন আমাদের সংবিধান আমাদের দেশে এনফোর্স হয়েছিল, লাগু হয়েছিল। অপশন এ কারেক্ট আনসার। যদি বলে অ্যাডপ্টেড, গৃহীতর ক্ষেত্রে, ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখবে, গৃহীতর ক্ষেত্রে একরকম আনসার হবে, আর লাগু হলে আনসার অন্যরকম হবে। অপশন এ কারেক্ট আনসার। ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম হুইচ ওয়ান ইজ সুপ্রিম? ভারতের রাজনৈতিক ব্যবস্থায় কোনটি সর্বোচ্চ? চলো আনসার করো। আচ্ছা, এইখানে কারেক্ট আনসার যেটা হবে সেটা হলো কনস্টিটিউশন। কেন বলো? কারণ কনস্টিটিউশন আমাদের দেশে এটা আছে, সেটা হলো সুপ্রিম ল। এটাকে তুমি ফান্ডামেন্টাল ল বলতে পারো।
এর মানে কি দাঁড়ায়? সেটা হলো আমাদের দেশের পার্লামেন্ট বা আমাদের দেশের রাজ্যের আইনসভা, তারা যদি এমন কোনো আইন বানায়, বা আমাদের দেশের সরকার, রাজ্য হোক বা কেন্দ্র, তারা যদি এমন কোনো পলিসি বানায়, সেটা যদি তুমি সংবিধানের সাথে সেটা যদি ইনকনসিস্টেন্ট না হয়, সেটা যদি সংবিধানের পরিপন্থী হয়, যদি সেটা সংবিধানের বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু সেই আইন বা সেই পলিসিকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হবে। সেটাকে কিন্তু আর এনফোর্স হতে দেওয়া যাবে না, সেটাকে কিন্তু আর লাগু হতে দেওয়া যাবে না। আর কি সেটা করবে? সেটা করবে ভারতবর্ষের জুডিশিয়ারি মানে স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তুমি যদি একটা পার্টিকুলার আইনকে বা একটা পার্টিকুলার পলিসিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্ট আগে বলবে দাঁড়ান, আপনি চ্যালেঞ্জ করেছেন, ঠিক আছে, আগে আমি একটু রিভিউ করে দেখি যে আদৌ পার্টিকুলার আইনটা বা পলিসিটা সংবিধানের পরিপন্থী কিনা। আগে তারা রিভিউ করবে, রিভিউ করে তারা যদি দেখে হ্যাঁ সত্যিই পরিপন্থী, তাহলে তারা সেটাকে একদম ভয়েড করে দেবে, সেটা আর ফার্দার লাগু হবে না। তাহলে সেই হিসেবে দেখতে গেলে ভারতবর্ষে তুমি যাই বানাও না কেন, সে তুমি আইন বানাও, সে তুমি পলিসি বানাও, সংবিধানের বিরুদ্ধে গিয়ে তুমি কোনো পলিসি বানাতে পারবে না। তাই আমাদের দেশের সবচেয়ে সুপ্রিম যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের পলিটিক্যাল সিস্টেমের সবচেয়ে বেশি সুপ্রিম যেটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের কনস্টিটিউশন। তুমি কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না, যা তোমায় করতে হবে কনস্টিটিউশনকে মাথায় রেখে করতে হবে। তাহলে অপশন বি, কনস্টিটিউশন ইজ দ্য কারেক্ট আনসার। বোঝাতে পারলাম সবাইকে? একটু আমায় কনফার্মেশন দাও। বুঝতে পেরেছো? এটা কিন্তু ব্রিটেন না। হ্যাঁ, তো বিচার ব্যবস্থাই তো। না না, তোমাকে তোমাকে যদি কনস্টিটিউশন অপশনে না থাকে, তখন তুমি বলতে পারো সুপ্রিম কোর্ট সবচেয়ে বেশি সুপ্রিম। কনস্টিটিউশন তো তোমার অপশনে দেয়াই আছে। বিচার ব্যবস্থা তো কনস্টিটিউশনের ওপরে নয়। আলটিমেট আমাদের ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে, ভারতে একটা হাইকোর্ট থাকবে, কোথায় বলা আছে? সংবিধানে বলা আছে। আমাদের সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করবে, কোথায় বলা আছে? আর্টিকেল 13-এ বলা আছে। তাহলে আলটিমেট সুপ্রিম কোর্টের যে ক্ষমতা, সেটাও তো সংবিধান থেকে প্রাপ্ত ক্ষমতা। ঠিক কি ভুল জয়ন্ত? তুমি বলো, তাই না? আলটিমেট তুমি বললে আচ্ছা স্যার, সুপ্রিম কোর্ট তো জুডিশিয়াল রিভিউ করে একটা আইন যদি সেটা ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে হয়, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে। সেটা সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতাটা কে দিয়েছে? সংবিধান দিয়েছে। সংবিধান আর্টিকেল 13-এ বলেছে। আমাদের সুপ্রিম কোর্ট যে আজকে এত পাওয়ারফুল, সুপ্রিম কোর্ট এই যে ধরো ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, তো সুপ্রিম কোর্ট নিজেকে সেই ক্ষমতা দেয়নি, সংবিধান আর্টিকেল 32-র মাধ্যমে সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা দিয়েছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্ট রিট পিটিশন জারি করে আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পারে। তাহলে আলটিমেট সুপ্রিম কোর্ট ডেফিনেটলি পাওয়ারফুল। আইনসভা বা শাসন বিভাগের থেকে অবশ্যই সুপ্রিম কোর্ট পাওয়ারফুল, হাইকোর্ট পাওয়ারফুল, কিন্তু তাদেরকে পাওয়ারফুল করেছে কে? কনস্টিটিউশন করেছে। তাহলে আমাদের দেশে সবার শেষে কনস্টিটিউশন হলো সবচেয়ে পাওয়ারফুল, তারপর তুমি সুপ্রিম কোর্ট রাখতে পারো। বোঝাতে পারলাম? বুঝেছো? ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো একটু বুঝতে হবে। বলো বলো রিয়া, বলো। হুম। হুম। জুভেনাইল কোর্ট, যাদের বয়স 18 বছরের নিচে তাদেরকে আমরা জুভেনাইল বলি, তাদের কোর্টকে বলা হয় জুভেনাইল কোর্ট। ঠিক আছে। হুম হুম। তাদের জুভেনাইল ল আছে, সেই অনুযায়ী তাদের বিচার হয়। আচ্ছা, চলো। প্রস্তাবনার ধারণাটি ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? সোজা প্রশ্ন। ইতালি, কানাডা, ফ্রান্স, ইউএসএ। হ্যাঁ, ইউএসএ তাদের কনস্টিটিউশনের প্রথম প্রস্তাবনা ইউজ করেছিল, এবং সেখান থেকে আমাদের প্রস্তাবনা ধারণা নেওয়া হয়েছে। অপশন ডি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কারেক্ট আনসার হবে। ঠিক আছে।
দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যাজ বিন টেকেন অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ জুডিশিয়াল রিভিউ ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এই যে একটু আগে জুডিশিয়াল রিভিউ বলছিলাম যে আইনসভা যদি এমন কোনো আইন বানায় বা শাসন বিভাগ যদি এমন কোনো পলিসি বানায় সেটা যদি সংবিধানের পরিপন্থী হয় এবং সেটাকে চ্যালেঞ্জ করে যদি আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে অ্যাপ্রোচ করি, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আগে রিভিউ করে দেখবে আদৌ সেটা সংবিধানের পরিপন্থী কিনা, যদি হয় সেটাকে স্ট্রাইক ডাউন করে দেবে। এই জুডিশিয়াল রিভিউ এর ধারণাটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইউকে, ইউএসএ, ইউএসএসআর নাকি অস্ট্রেলিয়া? চলো, কারেক্ট আনসার হবে এটা ইউএসএ। অপশন বি কারেক্ট আনসার। আর কি আছে? হ্যাঁ, ভারতীয় ফেডারেলিজম কোন দেশের আদলে গড়ে উঠেছে? ইন্ডিয়ান ফেডারেলিজম ইজ বেসড অন দ্য প্যাটার্ন অফ হুইচ কান্ট্রি? ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি? হ্যাঁ, আমাদের দেশের ফেডারেলিজম কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। কারণ আমাদের দেশে রাজ্য আর কেন্দ্রের মধ্যে অবশ্যই ফেডারেল মডেল আছে, বাট রাজ্যের ক্ষমতার থেকেও কেন্দ্রের ক্ষমতা বেশি, যেটা কানাডায় আছে। ইউএস এর ক্ষেত্রে দেখতে গেলে উল্টো। ইউএস এর ক্ষেত্রে কিন্তু রাজ্য আর কেন্দ্রের মধ্যে জেনুইনলি রাজ্যের ক্ষমতা বেশি। ওখানে রাজ্যের আলাদা নাগরিকত্ব আছে, ওখানকার রাজ্যের আলাদা কনস্টিটিউশন আছে, ওখানকার রাজ্যের আলাদা ফ্ল্যাগ আছে। আমাদের কিন্তু দেশে ওরকম কিছু নেই, কানাডাতেও নেই। তাই আমাদের দেশে রাজ্যগুলো আইন তৈরি করতে পারে ঠিকই, তারা পলিসিও তৈরি করতে পারে, কিন্তু তাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে। তুলনামূলকভাবে দেখতে গেলে কেন্দ্র বেশি পাওয়ারফুল। তাই আমরা কেসিওয়ারের সেই বিখ্যাত মন্তব্য তোমরা জানো, আমাদের দেশের যে সংবিধান সেটা কোয়াসি জুডিশিয়াল, এই কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল মানে হলো যুক্তরাষ্ট্রীয়, কিন্তু সেটা পুরোপুরি নয়, আধা যুক্তরাষ্ট্রীয়। কানাডা কারেক্ট আনসার। কনকারেন্ট লিস্ট ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ গিভেন বাই? ভারতের সংবিধানের সমসাময়িক তালিকা আছে, এটাকে আমরা সমাবর্তী তালিকাও বলি, যুগ্ম বিষয়ও বলে থাকি। অর্থাৎ এমন বিষয় যার উপর রাজ্য কেন্দ্র দুজনেই আইন তৈরি করতে পারে, সেই কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? এখানে কারেক্ট আনসার আমরা করব অস্ট্রেলিয়া। অপশন বি কারেক্ট আনসার। দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ? নির্দেশমূলক নীতির কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? আজকে ভালোই প্র্যাকটিস হলো আমাদের, যারা ক্লাসটা করলো না তারা মিস করে গেল। হুম, একদম এটা সোজা, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে।
অপশন বি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ, ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে? আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। তার আগেরটা সমসাময়িক তালিকা বলতে পারিস, এটাকে সমবর্তী তালিকাও বলে, অনেক জায়গায় দেখবি, অনেক ক্ষেত্রে যুগ্ম বিষয় বলে। এটা হলো এমন বিষয় যার উপর রাজ্য আর কেন্দ্র দুজনেই আইন তৈরি করে, ঠিক আছে? অস্ট্রেলিয়া। আচ্ছা এইটা বলো, ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে? হ্যাঁ, এটার আনসার হবে বর্তমানে আছে বলেছে, তাহলে 12টা। ইনিশিয়ালি ছিল 8টা, পরে 4টে অ্যাড হয়েছে, হয়েছে 12টা। 12টা শিডিউল আছে, ঠিক আছে? আর যদি বলে কতগুলো ছিল যখন সংবিধান তৈরি হয়েছিল, তাহলে বলবো আমরা 8টা, এখন আছে 12টা, ঠিক আছে? তাহলে এই অবধি তোমাদের ক্লাস ছিল। আচ্ছা, নেক্সট বৃহস্পতিবার আমরা কিন্তু আবার নর্মাল ক্লাসে ফিরে যাব। মানে নেক্সট বৃহস্পতিবার আমরা প্রেসিডেন্ট শুরু করব, কারণ আমাদের একটা রিভিশন ক্লাস দেওয়ার ছিল, সেটা হয়ে গেছে। তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেন্ডিং আছে, ঠিক আছে? এবার সেটা কবে হবে সেটা আমি জানিয়ে দেবো। তোমাদের নর্মালি তো মঙ্গলবার আর বুধবার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, বুধবারের ক্লাসটা হয়েছে, কিন্তু মঙ্গলবারের ক্লাসটা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য করা যায়নি। এবার আমি সম্ভব হয়, যদি হয় তাহলে দেখছি যদি সোমবার দিন একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করিয়ে দিতে পারি। দেখছি, সেটা আমি এখনো শিওর নই, দেখে নিচ্ছি, যদি টাইম হয় আমি করিয়ে নেব। আচ্ছা ইদ্রিস, আমাকে তুমি শুধু বলো সোমবার দিন তোমাদের ওই আহ, বিকেল 4:30 থেকে কোনো ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, যদি একটা করিয়ে দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। শুভদীপ বলো, কিছু বলছো বলো। হুম। পিডিএফ আমি এমনিই দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ কি হয়েছে বলো। এগুলো আমার দায়িত্ব নয় রেকর্ডিং দেওয়া, ওগুলো ইদ্রিসরা আছে, যে যাকে পয়সা দিয়েছে তাকে জিজ্ঞেস করবে, মিরাজ বলে দেবে। ঠিক আছে, ওরা, আমি আমার সব রেকর্ডিং দিয়ে দিই, এবার ওরা কবে রেকর্ডিং প্রোভাইড করে আমি জানি না, আমি আজকে রাত্রিবেলা যেমন এই সপ্তাহে 2টো ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো। ঠিক আছে, মানে ইদ্রিসকে নয়, ইদ্রিস মিরাজকেই পাঠাই। এবার আলটিমেট ও তোমাদের না দিলে আমার কিছু করার নেই। আমি তো জানি না, আমি কোনো গ্রুপে অ্যাটাচও নেই। ঠিক আছে, এসব উত্তর আমাকে জিজ্ঞেস করবে না, আমাকে পড়ার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বলবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। স্যার বিকেলে গ্রাউন্ড যেতে হচ্ছে এখন। তা আমি কি করতে পারি? যাবে। চলো, যে দেখি যদি সময় না হয় তাহলে আর ক্লাসটা করাবো না, তাহলে আবার নর্মাল যেমন মঙ্গলবার হয় বুধবার হয়। ঠিক আছে, দেখছি, আমি বলতে পারছি না, শিওর নই। এমনিতেও তোমাদের 4টে করে বিকে ক্লাস হয়, একটা না হলে খুব একটা যায় কিছু আসবে না। দেখছি কি করা যায়। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।